তো আমি তোমাদের এখন ওই যে তোমাদের যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করতে যে ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করা হয় সেগুলো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, এইটা স্বাভাবিক ধারণায় তোমরা রাখার চেষ্টা করো। এই পড়ালেখাগুলো কিন্তু এই শেষের দিকে গিয়ে একদিনে সব কিছু মনে হবে না। তো মাই সাজেশন ইজ টু লার্ন ফ্রম নাও, এখন থেকে তোমরা যদি তো আমরা তোমাদের আমি তোমাদের দুটো জিনিস ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এবং কস্টিং কস্টিং। এখন আমি দেখানোর চেষ্টা করছি যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস সরি কস্ট এস্টিমেশনটা কি জিনিস। তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস তো আমরা জানি যে ব্রিক, স্যান্ড, সিমেন্ট, খোয়া ইত্যাদি ইত্যাদি। এইগুলো দিয়ে কি করি আমরা? এগুলো দিয়ে আমরা কনস্ট্রাকশন কাজ করি। কনস্ট্রাকশন কাজ কি জিনিস? ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কি? ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন যেমন বিল্ডিং, রোড, ব্রিজ, ইম্ব্যাঙ্কমেন্ট। ইম্ব্যাঙ্কমেন্ট কি জানো? তামান্না আসছে না? না তামান্না স্যার এসেছি স্যার। এসেছো? জি আচ্ছা। স্যার। তো ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কাজে যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহার হয় এগুলোকে বলা হয় ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল। এই ম্যাটেরিয়াল গুলো পরিমাণ কত এবং তার কস্ট কত সেটি ডিটারমিন করার জন্য যে ব্যবস্থা সেটা হল ইঞ্জিনিয়ারিং কস্টিং আর কস্ট এস্টিমেশন আর এস্টিমেশন অফ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, যেভাবেই বলো না কেন। তো এটা বোধহয় বুঝতে পারা গেছে, তাই না? এস্টিমেশন দুই ধরনের হয়ে থাকে, পারপাসের উপর ডিপেন্ড করে। একটা হলো রাফ এস্টিমেশন, একটা হলো ডিটেইল এস্টিমেশন। রাফ এস্টিমেশন engineers frequently use an approximate method. আচ্ছা, তোমরা কি ছোট দেখতে পাচ্ছ না বড় দেখতে পাচ্ছ? এখন দেখো তো। ছোট স্যার, ছোট দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কি বড় দেখা যাচ্ছে না এখন? জি স্যার। এখন বড়। তাহলে আমি বড় দেখতে। তাহলে রাফ এস্টিমেশনটা it approximate estimation of probable cost and of any project for preliminary requirement. A considerable expertise and sound judgment to obtain the reliable approximate cost. এই যে approximate cost, ধরা হোক যে একটা আমরা আমাদের ছোট্ট একটা ছোট প্রাচীর তৈরি করবো, একটা বাউন্ডারি ওয়াল তৈরি করবো, approximate cost কত হবে? এইটা সাধারণত আমরা যারা জানি না তারা তো হবে না, যারা এই কাজ করে তারা এক্সপার্ট যারা, তাদের এই অ্যাপ্রক্সিমেশনটা রিলায়েবল হয়ে থাকে। হ্যাঁ, এটা যে কোনো কাজ শুরু করার আগে প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট অ্যাপ্রক্সিমেট কস্ট এন্ড তখন তারা বলে দেয় যে এই কি পরিমাণ দরকার হবে সিমেন্ট, স্যান্ড আর ব্রিক পরিমাণ দরকার হবে। এটা কিন্তু এটা বলে যে আপনার ক্যালকুলেট করতে এত টাকা খরচ হবে, এটা অনেকে বলতে থাকে। আর ডিটেল এস্টিমেশন হচ্ছে এস্টিমেশন হলো দুটো জিনিস, বুঝছো? এস্টিমেশন অফ ম্যাটেরিয়াল এন্ড এস্টিমেশন অফ কস্ট, দুটো জিনিসে এই যে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট, লেবার, আমরা একটা কনস্ট্রাকশন যখন কাজ করে থাকি এখানে কিন্তু নন ম্যাটেরিয়াল আইটেমও থাকে। নন ম্যাটেরিয়াল আইটেম হলো লেবার এবং এক্সপার্ট ইঞ্জিনিয়ার, তারা হলো নন ম্যাটেরিয়াল আইটেম। তাহলে ম্যাটেরিয়ালের পরিমাণ কত, তারপরে ম্যাটেরিয়ালের পরিমাণ কত, ম্যাটেরিয়ালের কনস্ট্রাকশন স্কিল লেবারের পরিমাণ কত, এদের রেট কত, এইটা করে টোটাল মানে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন যেটা সেটাকে বলা হচ্ছে। তো এরপরে হলো এই যে আমরা যেটাই বলি না কেন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এই ফ্যাক্টর গুলো কিছু, তো আমি সেটা দেখতে যদি আসি স্কিল সুপারভিশন। কেউ একটা বিল্ডিং করতেছ, তো সুপারভিশন যদি আনস্কিল হয় অর্থাৎ দুর্বল এমন একটা লোক দিলাম সে সুপারভাইজ করতে যাবে, সে ইঞ্জিনিয়ার না, তাহলে আমাদের খরচটা ডিপেন্ড করবে সুপারভিশন স্কিল হবে না আনস্কিল হবে তার উপরে। নিয়ারনেস অফ ইলেকট্রিসিটি, যদি কোনো কারণে ইলেকট্রিসিটি না থাকে, জেনারেটর ব্যবস্থা হয় তাহলে আমাদের কষ্ট বাড়ে যায়।
এবং আমাদের কনস্ট্রাকশন কাজের জন্য সবসময় ওয়াটার দরকার হয়, ও সবসময় ওয়াটার দরকার হয়। সেই ওয়াটারের অ্যাভেলেবিলিটি থাকতে হবে, না হলে আমাদের পাম্প ব্যবহার করতে হয়। স্টোরেজ ফ্যাসিলিটি, আমরা দেখো আমরা যে কোনো জায়গায় কনস্ট্রাকশন যখন হয় তখন একটা অস্থায়ী একটা স্টোরেজ রুম তৈরি করা হয়। দুটো থাকে, একটা হলো কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস স্টোরেজ, আর একটা হলো কনস্ট্রাকশন মেম্বাররা এখানে সাধারণত অবস্থান করে। তো কোনো জায়গায় যদি ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটি দুর্বল হয় তাহলে নিশ্চয়ই আমাদের কনস্ট্রাকশন কস্টটা বেড়ে যায়। নেচার অফ দ্য প্রজেক্ট, কোনো প্রজেক্ট যদি হয় একটু ধরো একটা প্রজেক্ট হলো সেখানে পারমাণবিক চুল্লি করা হবে, তো সেখানকার যে কস্ট নেচারটা কেরকম সেটার উপরে প্রজেক্টের কস্ট বাড়বে অথবা কমবে। প্রজেক্টের কস্ট বাড়বে কমবে তার মেইনলি ডিপেন্ড করে ম্যাটেরিয়ালস এর উপরে। যদি ইটের দাম, যেমন ইট ব্রিকের ভ্যালু যদি আমি 5,000 টাকা 1000 হয় তখন একরকম হয়, যদি ইটের 7,000 8,000 10,000 টাকা হয় তখন আরেক রকম হয়। লোকালি অ্যাভেলেবল স্কিল লেবার, ধরো ধরো কুমিল্লায় একটা লেবারের দাম মেবি 700 টাকা, রংপুরে কত? তামান্না, রংপুরে লেবারের দাম 800 টাকা স্যার। 500 টাকা জি স্যার। নর্মাল লেবার। রংপুরে কমই আছে স্যার। রংপুরে কমে আছে, কোথায় বেশি আছে বলো? স্যার ঢাকার ওই দিক তো বেশি, ঢাকা কুমিল্লা। আচ্ছা, ঢাকা কুমিল্লা সিলেট এদিকে স্কিল লেবারের দাম অনেক বেশি। তাহলে লোকালি অ্যাভেলেবল যদি লেবার না থাকে, কুমিল্লার যদি লোক না থাকে, তাহলে তারা রংপুরের উপর ডিপেন্ড করতে হবে, রংপুর থেকে নিয়ে যেতে হবে, তাদেরকে লেবারের দাম বেশি দিতে হবে। লোকালি অ্যাভেলেবল কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, আমরা যদি মধ্যপ্রাচ্য কঠিন স্টিলে পাথর না পাই তাহলে আমরা কি করি? এই কনস্ট্রাকশনের জন্য পাথর কোথেকে নিয়ে আসি? তামান্না, স্যার কিনে নিয়ে আসতে হবে। থেকে নিয়ে আসি কোথেকে? সিলেট ভুটান থেকে থেকে, ভুটানি পাথরগুলো নিয়ে এসে আমাদের কনস্ট্রাকশন করতে হয়। সিলেট থেকে, ভুটান থেকে, জি স্যার। ভারত থেকে, যেখানে পাওয়া যায়। তাহলে জি এই স্যার। দূর থেকে যদি নিয়ে আসি তাহলে আমাদের কনস্ট্রাকশন কস্ট গুলো বেশি হবে। বেড়ে যায়। এই যে এইগুলো হলো আইটেম, এই আইটেম গুলো কনস্ট্রাকশন কস্টকে বাড়ায় দেয় অথবা কমায় দেয়। স্যার ন্যাচারাল প্রজেক্ট আরেকবার বলবেন প্লিজ? নেচার অফ প্রজেক্টটা আসলে কেমন? এটা কোন নেচার? এটা কি হাইড্রোটিক? এটা মাটির নিচে প্রজেক্ট নাকি মাটির উপরে? মাটির নিচে পাঁচতলা করব, নিশ্চয়ই তার জন্য কষ্ট বেশি হবে। যদি অস্ত্রাগার করি, আমাদের এই যে মিলিটারি বিশেষ স্টোরেজ রুম করি, তাহলে কনস্ট্রাকশন বাড়বে। আর যদি পারমাণবিক চুল্লি বা এই টাইপের হয় তাহলে কনস্ট্রাকশন বাড়বে, কারণ সেগুলো তো আমাদের হ্যান্ডেল করা খুব কঠিন হয়ে যায়। তো আমরা যেটি বলতেছিলাম, এনি ম্যাটেরিয়াল দ্যাট ইউজড ইন ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন, এগুলোকে আমরা বলি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। এই ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস গুলো নানা ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আছে। আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলবো। মেজরলি আমরা ব্রিক্স এবং স্যান্ড এবং টিম্বার, এই তিনটে বিষয়ে আমরা পড়ালেখা করার চেষ্টা করবো। তো আমরা বাই বর্ন আমাদের আশেপাশে যে ঘটনাগুলো ঘটে যায় এর থেকে আমরা কিছু বাই নেচার আমরা কিছু অলরেডি শিখে ফেলছি অ্যাবাউট কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস, কনস্ট্রাকশন কস্ট এন্ড হাউ টু কনস্ট্রাক্ট। হ্যালো তো এখন আমি তোমাদেরকে চলে আসছি। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার অফ করে দিছেন? স্ক্রিন শেয়ার হচ্ছে না। স্ক্রিন শেয়ার হবে, তো এবারে আমি তাহলে আসছি ব্রিক। এবারে আমি তোমাদের জানানোর চেষ্টা করতেছি ব্রিক। এই আমরা ব্রিক কিন্তু সবাই দেখছি, তাই না? জি স্যার। এটা আর্টিফিশিয়াল স্টোন, ইট ইজ এ আর্টিফিশিয়াল স্টোন। এই আর্টিফিশিয়াল স্টোন কিসের দিয়ে তৈরি? মেড অফ ক্লে দিয়ে তৈরি। তার ক্যারেক্টার, মূল চরিত্র কি, মূল ক্যারেক্টারিস্টিক, it shows plasticity when wet and stone like hardness after being burned to a high temperature. It
একটা কেলে দ্বারা তৈরি একটা পদার্থ যেটি আর্টিফিশিয়াল স্টোন হিসেবে আমরা ব্যবহার করি। আমরা স্টোন তো দেখছি, প্রাকৃতিক স্টোন তো অনেকেই দেখেছি আমরা রেল লাইনের ধারে বা অন্য অন্য যে কোনো জায়গায় আমরা ন্যাশনাল স্টোন দেখেছি। তো এর ন্যাশনাল স্টোন সবসময় অ্যাভেলেবেল হয় না, কিন্তু আমাদের ন্যাশনাল স্টোনের যে কাজগুলো সেই কাজগুলো আমাদের করতে হয়। তো হাউ আমরা আর্টিফিশিয়ালি স্টোন তৈরি করি, সেই স্টোন থেকে আমরা বলি ব্রিক, যেটি কাদা দিয়ে তৈরি, যেটি প্লাস্টিক প্রপার্টি শো করে আপনাকে when weight স্যার and আপনার কথা খুব আস্তে শোনা after যাচ্ছে। being burning। অস্পষ্ট শোনা যাচ্ছে। তো এখন অনেক বেশি স্যার টেম্পারেচার খুবই আস্তে শোনা যাচ্ছে স্যার, কথা আপনার বোঝা কথা। যাচ্ছে না আপনার। স্যার আপনার কথা বোঝা যাচ্ছে না। হেডফোন লাগাও, কারো সমস্যা হলে। নেটের প্রবলেম হতে হেডফোন পারে। লাগাই শুনতেছি। আমি ও না, প্রতি- এটাতে সমস্যা হবে না। আচ্ছা, এই হলো আমাদের ব্রিকের কাটে কাটে আসতেছে কথাগুলো। এর যে কোয়ালিটি, সেই কোয়ালিটি কিসের উপর ডিপেন্ড করে? সেই কোয়ালিটি ডিপেন্ড করবে নিশ্চয়ই কিছু ফ্যাক্টরের উপরে। দ্য ফ্যাক্টর হুইচ ডিটারমাইন্স দ্য কোয়ালিটি অফ ব্রিক ডিপেন্ডস অন কেমিক্যাল প্রপার্টিজ অফ দ্য ক্লে ইউজ। আমি যেমনটি প্রথমে বলছিলাম যে ব্রিকের প্রধানতম উপাদান হলো ক্লে। তো ক্লের মধ্যে নিশ্চয়ই কিছু কেমিক্যাল কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্ট গুলো কেমন? প্রিপারেশন অফ ব্রিক ক্লে, এই ব্রিক ক্লে তো নিশ্চয়ই প্রিপেয়ার করতে হয়। তো সেই প্রিপারের যে মেথড, সেই মেথডের উপর ডিপেন্ড করে এর যে কোয়ালিটি কেমন হবে, ভালো ব্রিক হবে না খারাপ ব্রিক হবে। প্রসেস অফ ড্রাইং, আমরা বলতেছিলাম ব্রিক তৈরি হবে আফটার বিং বার্নিং টু হাই টেম্পারেচার। তার মানে ব্রিককে আমরা একটা সাইজ নিব, প্রথমে ব্রিক প্রথম অবস্থায় এটা ওয়েট অবস্থায় থাকবে, এরপরে আমরা যখন ড্রাই করব, তো নিশ্চয়ই ড্রাইং করার নানা মেথড আছে। এই মেথড গুলো, এই প্রসেস গুলোর উপর ডিপেন্ড করবে কোন ব্রিকের কোয়ালিটি ভালো হবে নাকি খারাপ হবে। তো ডিগ্রি অফ বার্নিং, এই বার্নিং এর যে প্রক্রিয়ার কথা বলা আছে, এই বার্নিং নিশ্চয়ই কোনোটা বেশি বার্নিং হবে, কোনোটা কম বার্নিং হবে। যেটা বেশি বার্নিং হবে সেটা দেখা যাবে তার স্ট্রেন্থ কম, যেটা একেবারে কম হবে সেটার স্ট্রেন্থ কম, যেটা একটু অপটিমাম বার্নিং যেটা হবে সেটা স্ট্রেন্থ হবে সবচেয়ে বেশি। তো একটা ব্রিক ক্লে আমরা প্রথমে বলেছিলাম বাই when we define what is brick, তো আমরা বলেছিলাম ব্রিকের ডেফিনিশনে যে ব্রিক একটা ক্লে তৈরি। তাহলে এই যে ব্রিক ক্লে ব্রিকে কি কি কেমিক্যাল আছে আমরা একটু অ্যানালাইজ যদি করি ইন দ্য ল্যাব, তাহলে আমরা পাবো সিলিকা 55%, অ্যালুমিনা 30%, 8% আয়রন অক্সাইড, 5% ম্যাগনেসিয়াম, লাইম 1%, এবং অর্গানিক ম্যাটার 1%। তো এখন যদি আমি তামান্নাকে জিজ্ঞেস করি অর্গানিক ম্যাটার কি জিনিস, তামান্না অর্গানিক ম্যাটার কি? তামান্না তুমি শুনতে পাচ্ছ? অর্গানিক ম্যাটার হলো আমাদের প্লান্ট, লিভিং প্লান্ট এন্ড অ্যানিমেল এর যে পার্ট, এই পার্ট গুলো মিলে যে ম্যাটেরিয়াল তৈরি হয়, ম্যাটার তৈরি হয়, এটাকে আমরা বলি অর্গানিক ম্যাটার। তো আমাদের প্রকৃতিতে তো আমাদের যে প্লান্ট পার্ট, প্লান্ট লিভ, স্টেম, নানা উদ্ভিদ উদ্ভিদ এবং প্রাণীর যে দেওয়া আছে, এইগুলো মিলে মিশে আমাদের সয়েল তৈরি। তো আমরা যখন খেলে নিব, সেই খেলের মধ্যে এরকম পার্ট থাকবে, যেটাকে আমরা অর্গানিক ম্যাটার বলি। অর্গানিক ম্যাটারের পরিমাণ কোনো কোনো স্থানে বেশি থেকে কোনো কোনো স্থানে কম থাকে। তবে আদর্শ ব্রিক ক্লেতে অর্গানিক ম্যাটারের পরিমাণ বেশি থাকা যাবে না, থাকতে হবে অর্গানিক। স্যার কথা একেবারেই শোনা যাচ্ছে না স্যার, খুব আস্তে আসতেছে আপনার সাউন্ড। এটা নিজস্ব নেটওয়ার্কের প্রবলেমের কারণে। আমারই সমস্যা হচ্ছে, আস্তে শোনা যায় না। শুনতে পাচ্ছে না স্যারের কথা। নেট প্রবলেমের জন্য কখনো আসতে এটা শোনা নেটের যায় প্রবলেম না। না, স্যারের আস্তে স্পিকারের আস্তে প্রবলেম। আস্তে হ্যালো সবাই আস্তে কথা বলি একটু। তো স্যারের সবাই স্পিকারে একটু এরকম কেন প্রবলেম। বলবে? আমরা না শুনতে পেলে কেন বলবো না? আরে ভাই চিল্লানোর কি দরকার? স্যারকে তো শুনতে পাই। স্যারকে প্রশ্ন করলে যে ইয়া করে কে, উত্তর করে কে আমাদের মধ্যে?
default microphone has changed to microphone. স্যার আপনার মাইক্রোফোনে একটু সমস্যা আছে, একটু স্যার একটু জোরে বলেন। একটু সাউন্ডও অন্য সাউন্ড আসছে আর আপনার ভয়েস একটু লো স্যার। এখন শোনা যাচ্ছে কি? হুম, না কথা স্যার তো ভাঙে শোনা- ভাঙে আসতেছে। শোনা যাচ্ছে? কিন্তু একটা স্যার মাইক্রোফোনে মনে হয় কোনো সমস্যা আছে স্যার, আর একটা সাউন্ড আসছে অন্য একটা। হ্যালো, স্যার ভয়েসটা একটু হাই হলে ভালো হয়। হুম, এটাই। হ্যালো, হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। স্যার অনেক আস্তে শোনা যাচ্ছে। হেডফোনে ফুল সাউন্ড দিয়ে শুনতেছি আমি, তবু ভালো মতো শোনা যাচ্ছে না। এগিয়ে যাওয়ার জন্য যেটি বলতেছিলাম, ব্রিক ক্লের মধ্যে নিশ্চয়ই কেমিক্যাল কিছু থাকবে, কেমিক্যাল কম্পোজিশনের মধ্যে সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এবং লাইম, আর থাকে অর্গানিক ম্যাটার। তো এই যে এর কম্পোনেন্ট গুলো, এই কম্পোনেন্ট প্রত্যেকটার একটা পার্টিকুলার একটা করে ফাংশন আছে। সেই ফাংশন গুলো যদি আমি একটু করে আলোচনা করি সংক্ষেপে, যেমন সিলিকা, প্রেজেন্স অফ সিলিকা প্রিভেন্টস ক্র্যাকিং, শ্রিঙ্কিং এন্ড র্যাপিং। তো র্যাপিং মানে তো বুঝি না, তার না র্যাপিং কি বুঝি? না স্যার, হ্যাঁ, র্যাপিং পেপার নিয়ে দৌড়াদৌড়ি করো। ওয়ার্পিং ওই wrapping মানে কোনো কিছু মোড়ানো কি স্যার? ওয়ার্পিংটাই র্যাপিং। স্যার মোড়ানো। হ্যাঁ, মোড়ানো। এটা মুড়ে যায় না। শ্রিঙ্কিং মানে কি? শ্রিঙ্কিং স্যার সংকুচিত হওয়া সম্ভবত। এইটা ছোট হয়ে যায় না। সংকুচিত হওয়া। হ্যাঁ, সংকুচিত হয় না। ক্র্যাকিং কি জিনিস? পুরা হওয়া। তীর ধরা ফাটল 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 দেওয়া। অনেকের ফাটল ধরা। অনেকের ওই যে তোমাদের ছেলেদের অথবা মেয়েদের ওই যে গালের মধ্যে ফাটল ধরে না, এই যে ক্র্যাকিং, পায়ে বেশি ধরে স্যার, গালে। গালে ধরে না, পায়ে ধরে। জি স্যার। ছেলেদের পায়ে বেশি ধরে, মনেও মেয়েদের ধরে। পায়ে ধরে। স্যার মেয়েদের পায়ে। মেয়েদের মেয়েদের পায়ে স্যার। স্যার স্যার মেয়েদের মেয়েদের সমস্যা স্যার। বেশি। না, মেয়েদের সব থেকে এরকম- বেশি ধরে স্যার। এরকম গল্প শোনা যায় যে অনেকে বলে যে এমন কোনো মেয়ে নাই তার পা ফাটে নাই। মেয়েদের পায়ে জি বেশি স্যার, ধরে। জি স্যার। আচ্ছা, যাই হোক, বড়লিন লাগ। আচ্ছা যাই হোক, এখন শোনো, তাহলে এই যে ক্র্যাকিং বিষয়টা বুঝছি তো, নিজের পায়ের দিকে তাকাও, ক্র্যাকিং বুঝো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে সিকার কাজটা হলো ক্র্যাকিং, শ্রিঙ্কিং এন্ড র্যাপিং। এই র্যাপিংটাকে কমাবে, প্রতিরোধ করবে। অ্যালুমিনার কাজ হলো এটা প্লাস্টিসিটি দিবে। প্লাস্টিসিটি মানে তো বুঝতেই পারতেছো, প্লাস্টিক প্রপার্টিস এটাকে শো করবে। আয়রন অক্সাইড এনহ্যান্স দ্য ইমপারমেবিলিটি এন্ড ডিউরেবিলিটি, এর স্থায়িত্ব বাড়াবে। ব্রিকের স্থায়িত্ব বাড়ানোর যে কাজ, এই কাজটা করে আয়রন অক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড ডিক্রিজ দ্য শ্রিঙ্কেজ, ওই যে শ্রিঙ্কেজের কথা বললাম, এইটা শ্রিঙ্কেজকে ডিক্রিজ করবে, এটা বেশি ছোট হয়ে যেন না যায়। লাইম, এটাও রিডিউস দ্য শ্রিঙ্কেজ ডিউরিং ড্রাইং। আমরা করি কি, নর্মাল বার্নিং করার আগে কিন্তু ড্রাই করি। এই ড্রাই করার সময় এটা কিন্তু ছোট হয়ে যায়, আর বার্নিং এর সময় এটা ছোট হয়। তো সে কারণে আমার বার্নিং এর সময় যাতে ছোট না হয়, সেই জন্য আগেটা বললাম, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড, হ্যাঁ, ম্যাগনেসিয়া যেটা। আর লাইম হলো ডিউরিং দ্য টাইম অফ ড্রাইং, এই শ্রিঙ্কেজটাকে সে প্রিভেন্ট করে অথবা কম করে, রিডিউস করে। অর্গানিক ম্যাটার, এটা জাস্ট এসিডস ইন বার্নিং। এর ভিতরে যদি অর্গানিক ম্যাটার থাকে তাহলে এটা সহজে বার্ন হয়। তবে অর্গানিক ম্যাটার বলতে কি বোঝাচ্ছে? শ্রিঙ্কেজ ছোট হয়ে যাওয়া ছোট বোঝায়। হয়ে যায়, কমানো, সংকুচিত হওয়া। দৈর্ঘ্য প্রস্থে উচ্চতায় যদি কি ছোট ছোট হয়ে হয়ে যায়, যাচ্ছে স্যার? তা ছোট হওয়ার থেকে বাঁচায় দেয় ইট, ব্রিক ক্লে। আচ্ছা, আচ্ছা, এরপরে হার্মফুল কনস্টিটিউয়েন্টস অফ ব্রিক ক্লের মধ্যে আমরা তো বললাম যে মেইন কম্পোনেন্ট গুলো এইগুলো হলো মেইন কম্পোনেন্ট। এই 4-5টা 6টা, এই 6টার বাইরেও আমরা যদি বলি যে আরো কিছু কোনো কম্পোনেন্ট থাকবে না, তা কি হয়? তা হয় না। তো এইখানে আরো কিছু কম্পোনেন্ট এখানে চলে আসতে পারে, যেমন আয়রন পাইরাইডস। Iron pyrites cause crystallization and disintegration of the bricks on burning.
যখন বার্ন হয়, যদি আয়রন প্যাটেজ থাকে তাহলে এটা ক্রাস্টাইল ফর্ম করে, এটা ইন্ডিভিজুয়াল ক্রাস্টাইল ফর্ম করে, দানা ফর্ম করে, এবং এটা ব্রিককে একসাথে বাধা দেয়। আরেকটা হলো অ্যালকালাইন। অ্যালকালাইন হলো ডার্ক গ্রিনিশ কালার অন দ্য সারফেস অফ ব্রিক অন ড্রাইং এর সময় এইটা একটা গ্রিনিশ কালার বাদামি রং দেয় যদি কোনো ব্রিক ক্লেতে অ্যালকালাইন থাকে। আর হলো স্টোন পার্টিকেল। স্টোন পার্টিকেল আমরা যদি কোনো কারণে স্টোন পার্টিকেল নাও চাই, তারপরেও ব্রিক ক্লেতে কিছু পার্টিকেল থাকে। এই পার্টিকেল গুলো থাকে কি হয়, আমরা যে ব্রিক ক্লে তৈরি করব, ব্রিক ক্লে তো প্রকৃতিতে পাওয়া যায় না, পাওয়া যায় যে আমি ক্লে নিয়ে আসি শুকাইয়ে ইট বানাবো, তা তো না। আমরা এটাকে এক জায়গায় মিক্সিং করে আমরা করি। তো ব্রিক ক্লেকে মিক্স করে তৈরি করি। এখানে যদি কোনো কারণে স্টোনের পরিমাণ বেশি থাকে তাহলে আমরা থরলি মিক্স করতে পারি না। থরলি মিক্স করতে না পারলে এটা ইউনিফর্ম স্ট্রেংথ হয় না, পোরাস ব্রিক তৈরি হয়, ব্রিকের স্ট্রেংথ কমে যায়। ব্রিকের যে কম্প্রেসিভ স্ট্রেংথ অর্থাৎ ব্রিকের যে শক্তি ক্ষমতা সেটা কমে যায়। ভেজিটেশন এন্ড অর্গানিক ম্যাটার অর্থাৎ প্লান্ট পার্ট এবং অর্গানিক ম্যাটার যেটি বললাম অ্যানিমেল পার্ট প্লান্ট পার্টের যে সম্মিলিত অবস্থা, এইটার পরিমাণ যদি 1% বেশি হয় তাহলে এটা পোরাস ব্রিক তৈরি হয়। তাহলে ব্রিকের মধ্যে অনেক বার্নিং যখন হয় এটা পোরাস ব্রিক তৈরি হয়। এই ব্রিক আমরা ব্রিকের স্ট্রেংথ কমে যায়, আমরা সহজে এটা কাজ করতে পারি না। লাইম যদি বেশি হয়, আমাদের মাত্রা থেকে লাইম এক্সেস পরিমাণ যদি হয়, তাহলে ব্রিক ফিউজ টু রেডিলি এন্ড শেপ ইজ লস্ট। ব্রিকের যে শেপ থাকে, ব্রিকের একটা নির্দিষ্ট শেপ আছে, তাই না? দৈর্ঘ্য প্রস্তুততা আছে। এই যে আমরা আয়তনিক শেপ, ভলিউমেট্রিক শেপ যেটা আছে, সেই শেপটা একরকম থাকে না, এটা চেঞ্জ হয়ে যায়, গলে যায়। এই গলে যাওয়ার কাজটা করে থাকে লাইম। এরপরে আমরা একটু সংক্ষেপে ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক্স আমরা একটু দেখি কিভাবে আমাদের আশেপাশে ব্রিক তৈরি হয়। তো প্রথমে যে কাজটা করতে হয় সিলেকশন অফ ব্রিক ক্লে। আমরা ব্রিক ক্লে কে চুজ করি। তো ব্রিক ক্লে কে চুজ করা মানে নিশ্চয়ই প্রকৃতিতে ব্রিক ক্লে পাওয়া যায়। তারপরে কি করা হয় সেটা আমি বলতেছি। তো ব্রিক ক্লে এমন ভাবে চুজ করব যেন এখানে হার্মফুল কনস্টিটিউয়েন্টস থাকে না, উপাদানগুলো থাকবে না। হ্যাঁ, এইটা যদি না থাকে তাহলে আমরা এটাকে চুজ করি। এই চুজ করার পরে আমরা যে কাজটা করি, আমরা এর যে আমি যে কনস্টিটিউয়েন্ট গুলো বললাম ব্রিক ক্লে, এর যদি কোনোটা ঘাটতি থাকে সেটা আমরা অ্যাড করি, অ্যাডজাস্ট করি। তারপরে আমরা করি কি, লার্জ স্কেলে এই ব্রিক ক্লে থেকে ব্রিক বানাই। তো প্রথমে ব্রিক ক্লে কি করি, আমরা ব্রিক ক্লে কে এক্সকাভেট করি। আমরা বিরাট একটা স্তূপ করি, মাটির স্তূপ করি। এইটা আমরা এই এক্সকাভেটেড ব্রিক ক্লে কে আমরা বিফোর রেইন আমরা স্প্রেড আউট করে দেই, বিফোর রেইন ফর সাম টাইম। কেন করে দেই জানো? সো দ্যাট এর ভিতরে যে অ্যানিমেল যেগুলো থাকে, পোকামাকড় থাকে, সেগুলো যাতে ওয়াশ আউট হয়ে যায়। আর কি হয়, আমরা সহজে যে যেটি বলতেছিলাম যে আমাদের কি থাকে, এখানে প্লান্ট পার্ট থাকে, বড় বড় রুট থাকে, সেই রুট গুলাকে যাতে আলাদা করতে পারি। এই ওয়েদারিং আর একটা প্রসেস, সেটা ব্রিকলের স্ট্রেংথ কে বাড়ায় দেয়। আমরা করি কি, এক্সকাভেট করে এই ব্রিক ক্লেকে আমরা করি স্লাইস করি, এটার নাম হলো ওয়েদারিং। তো ক্লে শুড বি কেপ্ট ময়েস্ট ডিউরিং দ্য পিরিয়ড অফ ওয়েদার। এই ওয়েদারিং এর সময় আমরা করি কি, সবসময় এর উপরে পানি দিই আর্টিফিশিয়ালি। যদি রেইনফল না হয় আমরা আর্টিফিশিয়ালি পানি দিই। তো এই যে ব্রিক ক্লে, এখানে তো পরিমিত পরিমাণ যদি কোনো কম্পোনেন্ট না থাকে, আমরা সেই কম্পোনেন্ট গুলো অ্যাড করি। যেমন লাইম অ্যাড করি, অ্যালুমিনিয়াম অ্যাড করি, ম্যাগনেসিয়াম অ্যাড করি। অ্যাড করে এই ব্রিক ক্লের যে কোয়ালিটি, সেই কোয়ালিটিকে ইমপ্রুভ করার চেষ্টা করি। এই প্রসেসটাকে বলা হয় ব্লেন্ডিং। এই ব্লেন্ডিং করার পরে আমরা করি কি, ক্লেকে কাট করি, স্ল্যাশ করি, কি দিয়ে, কোদাল দিয়ে। এই পদ্ধতিকে আমরা বলি টেম্পারিং।
এই টেম্পারিং করার সময় গ্রাজুয়ালি পানি যোগ করা হয়। এই কাজগুলো আসলে যে কাজ কথাটা বললাম, এই কাজগুলো সবসময় যে কোদাল দিয়ে করি, ব্লেন্ডিং করি ম্যানুয়ালি, সেটা না। এই যে আমাদের একটা মিল আছে, এটা হলো পাক মিল নামে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রে এই টেম্পারিং এর কাজটা করা হয়। টেম্পারিং মানে বুঝতেই পারতেছ যে এটা ছোট কুচি কুচি করে কেটে ফেলা। যেমন আমরা আলু কাটি বা হ্যাঁ আলু বা যে কোনো পটল কাটি, কুচি কুচি করে কাটি, সেটাকে আমরা বলি টেম্পারিং। তো টেম্পারিং করার সময় এইরকম কিছু স্ট্রাকচার থাকে। এই স্ট্রাকচারে আমরা করি কি, আমরা আমরা কেলে দিয়ে এটা ঘুরালে পরে এটা স্লাইড হয়ে কাটে। এইগুলো হলো আর্ম। এই আর্ম গুলো হলো ধারালো আর্ম। এই ধারালো আর্ম দিয়ে সয়েল গুলো স্লাইস হয়ে কাটতে থাকে, উপরের থেকে যায় নিচে যায়, উপরে নিচে এভাবে হইতে হইতে এটা ইয়ে করতে থাকে। এটাকে বলা হয় পাক মিল। পাক মিলে এটা আয়রনের তৈরি, এটা সিলিন্ড্রিক্যাল কনিক্যাল ভ্যাসেল। এখানে আমরা এই গরু দিয়ে বা মেকানিক্যালি এটা ঘুরানোর মাধ্যমে আমরা করি কি, টেম্পারিং এর কাজটা করে থাকি। তাহলে আমরা মূল কাজ হলো আমাদের বিকেলে সিলেকশন করার পরে সেটাকে আমরা ব্লেন্ডিং করবো, তার মানে আমাদের কম্পোনেন্ট কিছু অ্যাড করব, তারপরে এটাকে টেম্পারিং করব, অর্থাৎ আমরা পানি দিব এবং এটাকে ওয়েল মিক্সচার করতে থাকবো। এরপরে যে ঘটনাটা ঘটে সেটা হলো ব্রিক মোল্ডিং। ব্রিককে আমরা কি একটা ছাঁচ তৈরি করবো, এগুলোর নাম হলো মোল্ড। এই মোল্ড গুলো ব্রিক এর সাইজের চেয়ে 1/10 লার্জার হয়ে থাকে, দৈর্ঘ্য প্রস্থতা সব সাইজে। এই এরকম একটা ফরমাতে আমরা সেই স্ল্যাশ যে মানে ওয়েটেড যে ব্রিক সেটা দিয়ে আমরা ব্রিক তৈরি করে থাকি। তো এই যে ব্রিক তৈরি করা, এই যে মোল্ডিং, এই যে দুই ধরনের মোল্ডিং আছে, একটা গ্রাউন্ড মোল্ডিং আর একটা টেবিল ব্রিক বানানো হয়, আর একটা টেবিল ব্রিক বানানো হয়। এটা মেকানিক্যাল মোল্ডিংও হয়, হ্যান্ড মোল্ডিংও হয়। এটা মেশিন দিয়েও আজকাল এরকম ব্রিক দ্রুত বানানো হয়। তো ব্রিক বানানো হয়ে গেল, তারপরে আমরা করি কি, ব্রিক ড্রাই করি। আমরা 5 থেকে 12 দিন পর্যন্ত আমরা ক্লাইমেটিক কন্ডিশনের ভিত্তি করে আমরা এই যে ব্রিককে স্ট্যাক করার জন্য, লাইনে সাজানোর জন্য, চুল্লিতে সাজানোর জন্য আগে আমরা 7 থেকে 12 দিন শুকাই নিই। এই শুকানোকে আমরা বলছি ব্রিক ড্রাই। সেটা কোথায় করি? সেটা আমরা স্ট্যাক করি ফিল্ডে। আমরা রেইন হইলে রেইনের হাত থেকে সেটাকে পলিথিন দিয়ে বা যে কোনো ভাবে এটাকে ইয়ে করি, যে কোনো ভাবে এটাকে রক্ষা করার চেষ্টা করি। এরপরে যে মেথড সেটা হলো ব্রিক বার্নিং। আমাদের শুকানো হয়ে গেছে, এই শুকাই কেন, ব্রিক শুকাই কেন? ফর হ্যান্ডেলিং অফ দা ব্রিক। কোথায় এটাকে ক্যারি করে নিয়ে যেতে হবে? কোথায়? আমাদের ব্রিক যেখানে বার্ন করা হবে সেখানে, ব্রিক চুল্লিতে। তো আমরা এই যে ব্রিক ড্রাইং হলো, এই ড্রাইং ব্রিক নিয়ে কাজ করি না কেন? আমার না বললো তো, ব্রিক ড্রাই করা হয়ে গেছে, এখন বার্ন করি কেন? স্যার ওটা শক্ত হবে, রাইট, ওইটা স্ট্রেংথ অত আরো হয় বেশি না। হবে। স্ট্রেংথকে পরিমিত পরিমাণে স্ট্রেংথ দেওয়ার জন্য এটাকে বার্ন করি। এটাকে নেয়ার জন্য জাস্ট ওই কাঁচা ইটটা তো আমরা নিতে পারি না সরাসরি, হ্যাঁ। তো সেই জন্য এটাকে নেয়ার জন্য আমরা ড্রাই করি 5 থেকে 12 দিন। তো এরপরে আমরা বার্ন করি। বার্ন করলে কি হয়? হার্ডনেস ডেভেলপ হয়, স্ট্রেংথ বাড়ে, ডেনসিটি অফ দ্য ব্রিক এটা বেড়ে যায়। আর কি হয়? এটা পানি শোষণ ক্ষমতাটাও কমে যায়। টু মেক দ্য ব্রিক লেস অ্যাবজর্বেন্ট অফ দ্য ওয়াটার, ইনক্রিজ দ্য ডিউরেবিলিটি। আগের যে ব্রিক মানে নর্মাল ব্রিকটা ছিল, সেই ব্রিকের যে ডিউরেবিলিটি সেটা নিশ্চয়ই অত বেশি ছিল না, যেটা বার্নিং এর পরে ব্রিক পাওয়া যাবে। তো এই যে আমাদের ভালো করে খেয়াল রাখতে হয় আন্ডারবার্ন ব্রিক যাতে না হয়, ওয়েল বার্ন ব্রিক যাতে বেশি হয়, এবং ওভার বার্ন ব্রিক যাতে কম হয়। এইটা সাধারণত আমরা চেষ্টা করি ওয়েল বার্ন ব্রিক, যেটা হার্ড, স্ট্রং, কম্প্যাক্ট এবং ডিউরেবিলিটি অনেক বেশি থাকে।
তো এরপরে আমরা আমাদের এই যে ব্রিক বার্নিং করার জন্য আমরা যেটি ব্যবহার করে থাকি সেটা হলো স্যার ওভারবার্ন বার্নিং। ক্ষতি, ওভারবার্ন হলে ক্ষতি কি হবে? ওভারবার্ন হলে ক্ষতি কি হবে? ক্ষতি যেটা হবে এই যে তার স্ট্রেংথ, ডিউরেবিলিটি, কম্প্যাক্টনেস এগুলো কমে যাবে। এর মধ্যে এটা পোরাস ঝামাই তৈরি হবে, স্যার ঝামাইটা আরো কালো বেশি হয়ে শক্ত। কালো হয়ে যাবে। কে বলছে শক্ত? যে তুমি বললে তো হবে না, এখানে ব্রিক ইঞ্জিনিয়াররা বলতে হবে যে কোনটা শক্ত, যেহেতু তারা ওই 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 ব্রিক নিয়ে কাজ করে থাকে। জি তো স্যার। আমরা ক্ল্যাম্প আর পাজোয়া বার্নিং, এইটা একটা জাস্ট চুল্লি, সেই চুল্লির স্পেসিফিকেশন এখানে ডিটেলস বলা আছে। এইভাবে আমরা করি কি, স্ট্যাক করি। তা আমরা একটা লেয়ার ব্রিক দেই আর আবার ফুয়েল দিয়ে দিই, আমরা সেখানে কাঠ কয়লা যোগ করে একসাথে দিই, তারপর আর একটা লেয়ার দিই, তারপর ফুয়েল দিই, ব্রিক লেয়ার এগেন ফুয়েল, ব্রিক লেয়ার এগেন ফুয়েল। এরপরে এই পাশে আমরা আর্থ দিয়ে ভর্তি করে দিই, উপরে আর্থ নিচে আর্থ দিয়ে আমরা ভর্তি করি, সো দ্যাট টেম্পারেচারটাকে ভিতরেই কন্টেইন করে। চারপাশে আমরা আর্থ দিয়ে আমরা ইয়ে করি, এই স্লোপ করি এই জন্য যাতে এইগুলি, এই যে এই পাশ থেকে আমরা ফুয়েলগুলি দিই আর আমরা যে অ্যাশ গুলো অন্য দিক থেকে বের করে নিই, মধ্যে মধ্যে আমরা এগুলোকে বের করে নিই। তো এই জন্য এই স্লোপিং এই ব্যবস্থাপনাটা থাকে। এরপরে এরপরে আর একটা বার্নিং, এটা ক্লিন বার্নিং, এটা চুল্লি, এটা তো হলো ওপেন, এটা হলো মাঠে ইয়ে করা হয়। এটা যদি এমন হয়, হ্যালো স্যার, এটা একেবারে খুব ওয়েল, এটা ওয়েল একটা কভার্ড একটা ব্যবস্থাপনা হয়, সেটিকে আমরা বলছি ক্লিন বার্নিং। তো স্যার ওয়েটিং রুমে কয়েকজন অপেক্ষা করছে, ওদেরকে একটু অ্যাডমিট করে দিন। অ্যাডমিট করার কিছু নাই, তোমাকেও আমি অ্যাডমিট করে নেই, ওরা নিজেরা ঢুকতে পারলে ঢুকবে, না তাহলে নাই, ঠিক আছে? জি স্যার। ট্রেন্স ক্লিনিং আর টানেল ক্লিনিং, এরকম অনেক ধরনের ক্লিন আছে। যে চুল্লিতে সাধারণত আমরা করি কি, ইট সাজাই দেই এবং একটার পর একটা আমরা করি কি, এই সমস্ত যে ক্লিনে একবার ইট পোড়ানোর পর এগুলো বের করে না দিলে দ্বিতীয়বার এখানে আমরা ইট পড়াইতে পারি না। কিন্তু এরকম কোনো অ্যারেঞ্জমেন্টে যেটা করি, একটাতে কোল্ড, একটাতে বার্নিং, একটাতে হয় হিটিং, তারপরে বার্নিং, তারপরে কুলিং, আনলোডিং, তারপরে এটা এমটি, তারপরে লোডিং হয়। এই যে এইভাবে একটার পর একটা যদি আমরা এভাবে করে থাকি, সেগুলো আধুনিক যে ক্লিন, সেই ক্লিন গুলোতে আমরা এগুলো করে থাকি। তো আমরা ক্লিন হলো চুল্লি। আমরা আউটপুট অফ দ্য এভরি বার্নিং যেটা পাই, ফার্স্ট ক্লাস ইট পাই, সেকেন্ড ক্লাস ইট পাই, থার্ড ক্লাস ইট পাই, ঝামা ইট পাই, ঝামা ব্যাট পাই এবং ব্রিক ব্যাট পাই। তো এইগুলি আমরা সাধারণত ফার্স্ট ক্লাস ইট জেনারেল আউটপুট, এভারেজ আউটপুট হলো 60%, কারণ আমরা সবগুলো ইট ভালো চাই, কিন্তু ভালো পাওয়া যায় না। সেক্ষেত্রে সেকেন্ড ক্লাস 15%, 10% হলো থার্ড ক্লাস ইট। তো এখন সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস যেটাই বলি না কেন, সেটি কি কৃষি ভিত্তিতে বলছি, সেটা আমি একটু পরে আসছি। তো এই যে আমরা এখন দেখি গুড ব্রিক্স এর ক্যারেক্টারিস্টিক্স কি। গুড ব্রিক্স এর ক্যারেক্টারিস্টিক্স হলো ইউনিফর্ম ইন কালার, সাইজ এন্ড শেপ। তার শেপটা একই রকম থাকবে, কালারটা ইউনিফর্ম কালার থাকবে, একদিকে লাল আর একদিকে হোয়াইট এরকম হবে না। তো দে শুড বি সাউন্ড এন্ড কম্প্যাক্ট, তারা অনেক সাউন্ড হবে, কম্প্যাক্ট হবে, ফ্রি ফ্রম ক্র্যাক, কোনো ক্র্যাক থাকবে না। They should not absorb water more than 20% after immersing in water for 24 hours. এরা তার ওয়েটের 6 ভাগের 1 ভাগের বেশি পানি শোষণ করবে না। তো এর স্ট্রেংথ হবে 5000 থেকে 8000 PSI। PSI হলো পাউন্ড পার স্কয়ার ইঞ্চ। 1 ইঞ্চিতে 8000 লোড ক্যারি করার ক্ষমতা থাকবে ইটে। তাহলে এগুলোকে আমরা ভালো বলবো। আর কি আর বলবো, একটা ইটের ওজন হবে 7 পাউন্ড, একটা
ভালো ইটের ওজন হবে 7 পাউন্ড। যদি ওজন কম হয়ে যায় 4 পাউন্ড হয়, এটাকে ভালো বলবো না। যদি আরো বেশি হয় এটাকে ভালো বলবো না। তো ইটের ভালো বৈশিষ্ট্য হলো এটা লো থার্মাল কন্ডাক্টিভিটি। এখানে হিট এক পাশ থেকে আরেক পাশে সেভাবে যায় না, খুব কম গতিতে যায়। ব্রিক শুড নট চেঞ্জ ইন ভলিউম হোয়েন ওয়েট। তো ব্রিক যদি ওয়েট প্লেস পানির নিচে কাজ করা হয়, এর ভলিউম চেঞ্জ হবে না। এটি হলো ভালো ইটের বৈশিষ্ট্য। যদি ভলিউম চেঞ্জ হয়ে যায় এটা ভালো ইট না। তো একটি ভালো ইট খারাপ ইট, এটা তো আসলে মাঠে টেস্ট কিভাবে আমরা করবো? এই যেমন 5000 থেকে 8000 PSI, এটা তো ল্যাবে ছাড়া মাঠে পাওয়া যাবে না, তাই না? কিন্তু আমি মাঠেই চিনতে চাই ভালো কোনটা খারাপ কোনটা। তো সেই জন্য বলা হচ্ছে টেক এ ব্রিক এন্ড ট্রাই টু মার্ক with the surface by nail, on the surface by nail. If you can make it is not good brick, if not it is hard and compact. অর্থাৎ কোনো নেইল যদি মার্ক করা যায় তাহলে না যায় তাহলে এটা ভালো ব্রিক। এরপরে হলো একটা হাতুড়ি বা যে কোনো শক্ত জিনিস দিয়ে যদি আঘাত করে যদি মেটালিক সাউন্ড হয় তাহলে এটা ভালো ইট, আর যদি না হয় এটা খারাপ ইট। যদি আমরা ওই যে মাটির পাতিল গুলো অনেকে হাতে নিয়ে একটা সাউন্ড করে, দেখছো? জি স্যার। সাউন্ড করে বলে যে এটা ভালো এটা খারাপ, এটা একটা মাইক দিয়ে দেখে যেটা। আর কে এরকম হাত দিয়ে সাউন্ড করে বুঝে যেটা ভালো না খারাপ? কোন জিনিস দেখছো? স্যার লোহার বা লোহার বার মানুষ এরকম করে দিয়ে রোগীর টাচ করে দেখে যে ভালো না খারাপ। অ্যালুমিনিয়াম বড় শান্তি বলতো। আর কোনটা জিনিস মানুষ এরকম করে সাউন্ড করে বুঝে যে এটা ভালো না খারাপ? তরমুজ। আরে ঠিক কথা বলছো তো। চাল তরমুজ চাল তরমুজ স্যার হাতে লাউ নিয়ে করেছে, লাউ স্যার চাল 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 লাউ তরমুজ হাতে নিয়ে একটা মাইক দিবে, মাইক দিয়ে বলবে এটা ভালো না আপা, এটা বাদ। আর একটা স্যার চাল তো স্যার। আচ্ছা হাতে যাই হোক, আমি জাস্ট এটা তোমাকে এটা বুঝানোর জন্য বলতেছি। তো এই মেটালিক সাউন্ড হইতে হবে, না হলে এটা হবে না। আর আরেকটা টেস্ট আছে ফিল্ডে, কোনো ইট ভালো না খারাপ। দুটো ইট ফর্ম যদি করি এবং সেটা যদি ম্যান হাইট, অর্থাৎ মানুষের হাইট হলো এভারেজ হাইট 5 থেকে 6 ফিট, এইরকম জায়গা থেকে যদি মোরালে সলিড কোন সারফেসে ছেড়ে দেই তাহলে ইট দুটো যদি ভেঙে যায়, হ্যাঁ, তাহলে এই ভালো না। আর যদি ভেঙে না যায় তাহলে এটা ভালো। তো এই যে ইটের কথা বললাম, স্যার এই যে কেমন জায়গায় ফেলতে হবে স্যার? মানে ম্যান হাইট থেকে ফেললাম কিন্তু হচ্ছে যে মোরলেস সলিড সারফেস, এই যে আমাদের মাটি ওকে স্যার। কোনো পাকার মধ্যে না, মোরলেস কোনো ইটের মধ্যে না, ইটের মধ্যে ফেলে দিব তা না। এই যে নরমাল সারফেস টি শেপে ফেলাইতে হবে না স্যার, টি শেপ। টি শেপে একটা ইট হবে হরিজন্টাল, একটা হবে ভার্টিক্যাল। জি স্যার। তো ইন বাংলাদেশ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট আমাদের ব্রিককে তারা একটা ডাইমেনশন দিয়েছেন। তো এটাকে আমরা বলছি 9.5 ইঞ্চ, 4.5 ইঞ্চ এন্ড 2.75 ইঞ্চ। এটা হলো লেন্থ, ওয়াইড এবং হাইট। তো এইটা যখন আমরা কাজ করি, অর্থাৎ আমরা সিমেন্ট এবং স্যান্ড এর সাথে পানি যোগ করে যে পেস্ট তৈরি করি, এই পেস্টকে আমরা বলি মর্টার। মর্টার যোগ করি তাও একটা ইট 10 ইঞ্চি, 5 ইঞ্চি এবং 3 ইঞ্চি এরকম একটা। স্যার পেস্টের নাম কি স্যার? পেস্টের নাম হলো মর্টার। আমরা বুঝলে মর্টার এই মর্টার দিয়ে তো ইট জোড়া লাগায়, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের দেশে এই জন্যই আমাদের দেশের যে ওয়ালের সাইজ গুলো হয় 3 ইঞ্চি, 5 ইঞ্চি, 10 ইঞ্চি, 15 ইঞ্চি, 20 ইঞ্চি, 25 ইঞ্চি এবং 30 ইঞ্চি, এই সাইজ গুলো হয় এরকম। আমাদের ব্রিকের সাইজ কিন্তু এই সাইজ শেপে। তো আমরা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম ব্রিকের ক্লাসিফিকেশন আমরা আমাদের দিয়ে দিচ্ছে PWD। এটা হলো ফার্স্ট ক্লাস ইট। ফার্স্ট ক্লাস ইটের যে বৈশিষ্ট্য সেটা আগে আমি বলে ফেলছি। আর যেটা টেস্ট করে দেখলাম সেটাই, টেস্টের মধ্যে যদি উইন হয় সেটাকে বলবো ফার্স্ট ক্লাস ইট। আমরা প্রিফার করি আমাদের সব ইট ফার্স্ট ক্লাস হবে, কিন্তু ফার্স্ট ক্লাস হয় না, তাই না? আর সেকেন্ড ক্লাস ইট নিশ্চয়ই ফার্স্ট ক্লাস যে ইটের যে কালার
আর সেকেন্ড কালার ঠিক থাকবে, স্লাইটলি ইররেগুলার ইন শেপ, তো শেপটা একটু আলাদা হবে, সাইজ অ্যান্ড রাফ অন দ্য সারফেস, সারফেসটা একটু রাফ হবে, একটু ক্র্যাকিং হইতে পারে, শেপটা ফার্স্ট ক্লাসের মতো হবে না, কালারেও একই রকম কালার হইতে পারে কিন্তু শেপ ফার্স্ট ক্লাস হবে না। থার্ড ক্লাস ইট হলো তো which are burned sufficiently not uniform shape and size for use the unimportant construction. এটা সাধারণত less construction less important জায়গায় এই থার্ড ক্লাস এটা ব্যবহার করা হয়। থার্ড ক্লাস bricks are not well burned to the class as first class, second class, and they burned sufficiently and uniform shape and size for use unimportant works. এটা বলে আমরা থার্ড ক্লাস brick। তো ফার্স্ট ক্লাস ব্যাট যেটা বলা হয়, ব্যাট হলো ব্রোকেন ব্রিক্স অফ দ্য ফার্স্ট ক্লাস এন্ড সেকেন্ড ক্লাস ব্রিক। তো ফার্স্ট ক্লাস ব্রিক এবং সেকেন্ড ক্লাস ব্রিকের কিছু ভাঙ্গা ব্রিক তৈরি হয়, এগুলোকে বলি হলো ফার্স্ট ক্লাস ব্যাট, সেকেন্ড ক্লাস ব্যাট এবং পিকেট জামা। পিকেট জামা হলো এই জামাগুলো ওভার বার্ন্ড, যেটাকে আমরা ঝামা বলি, জামাই, এগুলো ওভার বার্ন্ড, এগুলো সাধারণত খোয়া তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এইগুলোর বাইরেও স্পেশাল টাইপের কিছু ব্রিক আছে, যেমন পারফোরেটেড ব্রিক, স্পেশাল কাজ করার জন্য। এটি পারফোরেটেড ব্রিক বিল্ডিং ওয়াল, এটা করা হয় কেন? এই পারফোরেটেড ছিদ্র দিয়ে আমরা আমাদের তার বা নানা কনস্ট্রাকশন যে সুবিধা সেগুলো আমরা পেয়ে থাকি। যেমন হচ্ছে কাঠ ব্রিক, ক্লিনকার ব্রিক, জ্যাম ব্রিক, হলো ব্রিক। এই হলো ব্রিক গুলো নিশ্চয়ই আমাদের স্যানিটেশনের জন্য যে আমাদের যে ইকুইপমেন্ট সেগুলো বসানোর জন্য এগুলো আমাদের ব্যবহার করতে দিয়ে, যেমন এই যে জাম ব্রিক, এই জাম ব্রিক, এই কর্নার ব্রিক গুলো কোথায় ব্যবহার করি? আমরা গার্ডেনে ব্যবহার করে থাকি। তো ব্রিক আসলে কোন কাজে লাগে? কনস্ট্রাকশন অফ ওয়ালস অফ এনি সাইজ, ওয়ালে তৈরি করার জন্য কাজে লাগে, ফ্লোর তৈরি করার জন্য কাজে লাগে, এবং আর্চেস এন্ড কর্নিসেস, আমাদের আর্চ তৈরি করার জন্য, আমাদের গেটের সামনে যে আর্চ তৈরি করি সেটার জন্য আমাদের ইয়ে লাগে। মেকিং খোয়া, আমরা এই যে খোয়া তৈরি করি, খোয়া ইজ এ ব্রোকেন পার্ট অফ দ্য ব্রিক। এই খোয়া তৈরি করার জন্য, কংক্রিট তৈরি করার জন্য আমরা এই ব্রিক ব্যবহার করি। ম্যানুফ্যাকচারিং অফ সুরকি হলো একেবারে স্মলার পার্ট অফ ব্রোকেন ব্রিক্স। এটা সাধারণত প্লাস্টারিং এর কাজে এটা ব্যবহার করা হয়। আমরা এটা যাতে উপরে একেবারে উপর তলায় সর্বশেষ তলা যেটা, সেখানে আমরা এরকম একটা লাইম সুরকি একটা আস্তরণ দিই, সো দ্যাট আমাদের এই যে হিট রেজিস্ট্যান্স তৈরি হয়। তো এই ছিল আমার আজকে ব্রিক সম্পর্কিত ক্লাস। এর পরের ক্লাসে আমরা স্যান্ড এবং অন্য একটা ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলবো। স্যার একটা প্রশ্ন তো করি। এইটা আমি বোধহয় শান্তিকে বেশ কিছু আমি রিডিং ম্যাটেরিয়াল দিয়েছেন স্যার আমাকে। জি স্যার, বেশ কিছু রিডিং ম্যাটেরিয়াল দিয়েছি। শান্তি উইল ডেলিভার টু ইউ অল। জি স্যার, আমি দিয়ে দিচ্ছি সবাইকে। তাহলে নেক্সট টাইম আগামীকালকে আবারও আমরা একটু সময় আলাপ করবো। ততক্ষণে সবাই তোমরা সুস্থ থাকো।